দেখেন তো এখানে যে কয়েকটা শব্দ লিখছি এগুলো সম্পর্কে আপনার এর আগে পরিচিত হয়ে আসছেন না? এই রেভিনিউটা কিভাবে তৈরি হয় বলেন তো? রেভিনিউ বলতে আমরা কোন জায়গায় কাজগুলোকে বুঝি? আমরা প্রতিষ্ঠান যেই উদ্দেশ্য নিয়ে আপনার ব্যবসাটা শুরু করছে, যেই সেলসগুলো করলে কি হয় তার আয় হবে, সেগুলোকে মিলাই রেভিনিউ ধরছি না? চার্ট অফ অ্যাকাউন্টস এইভাবে সাজাইছি না? আর কস্ট অফ গুডস সোল্ড বা পারচেস, অর্থাৎ এই যে রেভিনিউটা বিক্রি করার আগে কি আমাকে বিক্রি করার মতো উপযুক্ত হইতে হয়েছে, তাই না? কিছু খরচ পাতি করতে হয়েছে না? এই রেভিনিউর সাথে রিলেটেড যে খরচগুলো হয়েছে ডিরেক্টলি, সেগুলো কি কস্ট অফ গুডস সোল্ড। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স কোনগুলো? অর্থাৎ প্রতিষ্ঠানটা চালাইতে গিয়ে যে ধরনের অপারেশনাল খরচগুলো হয়েছে, কিন্তু এগুলো কি ডিরেক্টলি প্রোডাকশনের সাথে জড়িত না, সেগুলো কি অ্যাডমিন অথবা সেলিং এ গেছে না? তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ হচ্ছে প্রতিষ্ঠানটা চালাইতে গিয়ে যে খরচগুলো হয় সেগুলো, আর সেলিং সেলসটা কমপ্লিট করতে গিয়ে পারফেক্টভাবে সেলস করার জন্য সেলসের সাথে ডিরেক্টলি যে সমস্ত খরচগুলো জড়িত সেগুলো কি সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন আমরা নিয়ে গেছি না? নন অপারেটিং ইনকাম কোনগুলো? যেগুলো এই প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্যের সাথে বা অপারেশনাল কাজের সাথে জড়িত না, তাই না? আর নন অপারেটিং এক্সপেন্সটাও একই। এখন আমরা তো এইগুলো কি চার্ট অফ অ্যাকাউন্টস এর লাস্ট পার্টটাতে আমরা পাইছি না এইগুলো নাম? পাইছিলাম। তো এই রেভিনিউ এবং কস্ট অফ গুডস সোল্ড, এটা তো একটা ক্যালকুলেশন হবে। এই ক্যালকুলেশন করে যে জিনিসটা পাবো সেটার নাম হচ্ছে, ধরে নেন আপনি এখানে 5 লক্ষ টাকা সেল করলেন, আপনার কস্ট অফ গুডস সোল্ড 2 লক্ষ টাকা হলো, তাহলে আপনার গ্রোস প্রফিট দাঁড়াবে, এটাকে আমরা মাইনাস করে দিই যেহেতু এটা খরচ, তাহলে গ্রোস প্রফিটটা হয়ে যাবে। তাহলে গ্রোস প্রফিটটা কিভাবে হয়? এখন এইটা কি আপনাদেরকে মুখস্থ করা লাগবে এখন? অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, ধরে নেন আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 40,000 টাকা হয়েছে, আর সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স 25,000 টাকা হয়েছে। তাহলে এই দুইটা মিলায় কি নন অপারেট আপনার ইনডাইরেক্ট এক্সপেন্স না? এবং এগুলো কি অপারেশনের সাথে জড়িত? অ্যাডমিনিস্ট্রেটিভ এবং সেলিং এটা কি অপারেশনের সাথে জড়িত নাকি অপারেশনের সাথে জড়িত না? জড়িত না? এই দুইটা খরচকে আমরা যোগ করব। এটাও অপারেশনের সাথে জড়িত, এটা অপারেশনের সাথে জড়িত। এটা হইতেছে ডিরেক্ট অপারেট, মানে আমি আমি কি পারপাসে খরচ ডিরেক্টলি প্রত্যেকটা প্রোডাক্ট ওয়াইজ আমরা স্পেসিফিক আলাদা করতে পারবো না, কিন্তু এগুলো কি সবগুলো মিক্স করে না কোন পণ্যের জন্য কতটুকু করে ভাগ করতে পারবো? ভাগ করতে পারবো না। এইটা এইটা সব কয়টাই আমার অপারেশনের খরচ বা অপারেশনের সাথে জড়িত, কিন্তু এদের দুইজনের মধ্যে পার্থক্যটা তৈরি হয়েছে প্রত্যেকটা পণ্যকে আমি কস্ট অফ গুডস সোল্ডে, আপনি 10টা আলমারি তৈরি করলে 10টা আলমারির জন্য কতটুকু কাঠ, কতটুকু সময় মজুরি ব্যবহার করছেন, কতটুকু পেরেক ব্যবহার করছেন, কতটুকু ইলেকট্রিসিটি বিল ব্যবহার করছেন, আপনি অ্যাভারেজ বের করতে পারবেন না, বা প্রত্যেকটা পণ্যের জন্য আলাদা আলাদা করে বের করতে পারবো না। এই জন্য এটা ডিরেক্ট হয়ে গেছে। আর এগুলো ইনডিরেক্ট এই জন্য যে এগুলো সবগুলোর জন্য একবার হাবিজাবি মিলায় সবগুলো খরচ হয়েছে, প্রত্যেকটার জন্য কতটুকু স্পেসিফিক খরচ হয়েছে সেটা আমরা আলাদা করতে পারি না, এই কারণে এগুলোকে ইনডাইরেক্ট খরচ ধরা হয়, কিন্তু এগুলো অপারেশনাল এক্সপেন্স।
তাহলে আমরা গ্রোস প্রফিট পাইলাম, সেখান থেকে কি পাইতেছি, পরবর্তীতে পাইলাম যে অ্যাডমিনিস্ট্রেটিভ এবং সেলিং যে এক্সপেন্স সেইটাকে আমরা যদি যোগ করি তাহলে পাওয়া গেছি অপারেশনাল এক্সপেন্স। এখন এই গ্রোস প্রফিট থেকে আমি অপারেটিং এক্সপেন্স বাদ দিই, বাদ দিলে যেটা পাবো সেটা কি হবে, নেট প্রফিট। আমরা পেয়ে গেলাম অপারেটিং প্রফিট। এখন আমরা ধরে নেন প্রতিষ্ঠান চালাইতে গিয়ে কিছু নন অপারেটিং ইনকাম, নন অপারেটিং এক্সপেন্স হয়েছে। আমরা নন অপারেটিং ইনকাম এবং নন অপারেটিং এক্সপেন্সের বৈশিষ্ট্য তো জানি কিভাবে হয়। তা ধরে নেন ইনকাম হয়েছে আপনার 5,000 টাকা আর এক্সপেন্স হয়েছে 7,000 টাকা। এখানে এখন দেখেন যে আমার কি এটাও নন অপারেটিং, এটাও নন অপারেটিং, তাই না? দুইটাই তো নন অপারেটিং, একটা আয় একটা ব্যয়। এখন এই আয় এবং ব্যয়ের সমষ্টি করে আমার যদি এক্সেস যেটা হবে, পজিটিভ হলে সেটা কি ইনকাম, আর নেগেটিভ হলে আমি সেটা যেটা ব্র্যাকেটে দেওয়া আছে এক্সপেন্স, তারপর এটা আমরা ক্লিয়ারলি তাহলে বুঝতে পারি। তাহলে এই যে নন অপারেটিং এক্সপেন্স বা ইনকাম যেটাই হলো, এখন এটা কি অপারেটিং প্রফিট হয়েছে না, লাভ হয়েছে না এই পর্যন্ত 2,35,000। এখন এই 2,35,000 টাকা থেকে আমার কত টাকা খরচ হয়েছে, আমি কিন্তু বিয়োগ করতেছি, এটা মাইনাস আকারে আছে দেখে সেই কারণে, প্লাস থাকলে যোগ করে দিতাম, মানে ওটা আপনাদের নিজেদের ইয়ে করতে হবে। তাহলে 2,35,000 টাকা আপনার প্রফিট হয়েছিল, 2,000 টাকা খরচ হয়েছে, তাহলে আলটিমেটলি আমার কত টাকা প্রফিট হলো, 2,33,000। এইটাকে বলা হয় হ্যাঁ, এইটা আপনার এই যে যোগ বিয়োগ করলে আপনার কি হয়, মাইনাস চিহ্ন আছে না। এখন 2,35,000 থেকে যদি আমি বিয়োগ দেই তাহলে এটা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। এই ক্যালকুলেশনের জন্য যদি আমি দিতাম মাইনাস, এই যে দেখেন আপনি মাইনাস দিছি, তাহলে কি হয়ে যাচ্ছে যোগ, এই ক্যালকুলেশনের জন্য। আর যদি আপনারা এটা এইভাবে করতে পারেন যে হবে কিনা জানি না। এখন এটাকে আচ্ছা মাইনাস যোগ বিয়োগ, যাই হোক আপনারা এগুলো ফাংশনগুলো তো বোঝেন, এটা টাইম লাগে, এটা ক্যালকুলেশনগুলো আপনারা ইজিলি করে নিতে পারবেন। এটা বুঝে করতে হবে, এটা সবসময় অটোমেটেড করে দিলে ভুল আসতে পারে। আরেকটা কাজ করা যায় যে ডবল মাইনাস করে দিল, আচ্ছা ওটা নিয়ে আর এত এখন মাথা ঘামাই না। এইটা হইতেছে প্রফিট বিফোর ট্যাক্স। তাহলে প্রফিট বিফোর ট্যাক্স কিভাবে তৈরি হয়, অপারেটিং প্রফিট থেকে আমরা যে অপারেটিং প্রফিট করতেছি, লাভ করতেছি, সেখান থেকে আমার নিট নন অপারেটিং রিলেটেড ইনকাম বা এক্সপেন্স যেগুলো আছে সেগুলো বাদ দিলে আমার কি হবে, প্রফিট বিফোর ট্যাক্স। এখন ট্যাক্স পূর্ববর্তী আপনার আয়, এখন কি বাকি আছে, ট্যাক্সের খরচ। তা ধরে নিলাম ট্যাক্স চার্জ হয় কত পার্সেন্ট করে,
এটা আপনার প্রতিষ্ঠান ভেদে, যদি আপনি কি বলে আরে কি বলে আপনি নিজেই যদি ইয়া করেন, একা একা ব্যবসা করেন, সোল ট্রেডারশিপ যদি হয়ে থাকে তাহলে সেটার এক ধরনের চার্জ, পার্টনারশিপ হলে এক ধরনের, বিজনেস হলে কোম্পানি হলে আরেক ধরনের। তা ধরে নিচ্ছি এটা যেটাই হোক একটা তো রেট হবেই, আমরা এটা 25% করে নিচ্ছি। তাহলে এইটা ইন্টু 0.25, এটা কি আপনার ট্যাক্স এক্সপেন্সটা কি আয় না ব্যয়? তাহলে আমরা ওই জায়গায় একটা মাইনাস চিহ্ন দিয়ে দিলাম। তাহলে 2,33,500 সঙ্গে আমি 25% মানে কি 0.25 না? তাহলে 25% গুণন করে দিলাম, আমার ট্যাক্স এক্সপেন্স কত দাঁড়াইলো? এইটা। তাহলে এখন আমার এই যে এটা থেকে আর এটার যদি আমি ক্যালকুলেশন করি, ইকুয়াল এইটা, এটাও যেহেতু মাইনাস সাইন দেওয়া আছে, 1,74,000, এইটাই হলো আপনাদেরকে মোতালেব স্যার হয়তো নন অপারেটিং আইটেমগুলো নিয়ে আলোচনা করবে না, এইটুক থাকবে না, ঠিক আছে? আমি জাস্ট আপনাদের একবার বুঝাচ্ছি। ইনকাম স্টেটমেন্টের চেহারাটা ঠিক এর মতন দাঁড়াবে। খুব কি জটিল মনে হচ্ছে? আপনাদের প্রত্যেকটা হেডগুলা কি আগে চার্ট অফ অ্যাকাউন্টস থেকে পর্যন্ত আমরা জার্নাল করা পর্যন্ত কি এই বিষয় সম্পর্কে ধারণা দিয়ে রাখছি না? ট্রায়াল ব্যালেন্সে কি কি এই যে রেভিনিউ, কস্ট অফ গুডস সোল্ড, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এগুলো পাবেন? পাবেন? তাহলে আপনাকে ট্রায়াল ব্যালেন্স থেকে কোনগুলো রেভিনিউর খাত, কোনগুলো কস্ট অফ গুডস সোল্ডের খাত, তারপর কোনগুলো অ্যাডমিনিস্ট্রেটিভের খাত, সেগুলো খুঁজে বের করতে হবে না? আচ্ছা, মূল জায়গায় কিন্তু ট্রায়াল ব্যালেন্স থেকে আমাদের কি ওগুলো বের করে নিয়ে আসতে হয়, ঠিক আছে? তাহলে আমাকে তাহলে কি করতে হবে, এই যে রেভিনিউ বের করছি, রেভিনিউ যে 5 লক্ষ টাকা হয়েছে, এই 5 লক্ষ টাকা কিভাবে হলো সেটা আমাকে ট্রায়াল ব্যালেন্স থেকে বের করে নিয়ে আসতে হবে। কস্ট অফ গুডস সোল্ড কিভাবে হয়েছে, সেই যে 2 লক্ষ টাকা হইলো, এমনি কি খালি একবারে 2 লক্ষ টাকা খরচ হয়ে গেছে? অনেকগুলো ধাপ, 10, 20, 25 এইভাবে যোগ বিয়োগ হইতে হইতে কি 2 লক্ষ টাকা হয়েছে না? তাহলে আমরা তো এই জিনিসগুলো আমাদের জানতে হবে কিভাবে হয়েছে, নাকি? আমি আপনাদের যে প্রশ্নগুলো করতেছি মানে খুঁজতে হবে আপনাদের, এই খোঁজার জায়গাগুলো চিন্তা চিন্তা করাতে চেষ্টা করতেছি। এটা তো আপনাদেরকে কি একবারে মানে আমভাবে একটা জিনিস দেখাই দিলাম, তাই না? ফরম্যাটটা সম্পর্কে আপনাদের এখন পরিচয় করলাম। এরপরে আমরা কি করব, এই যে রেভিনিউ, কস্ট অফ গুডস সোল্ড, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এগুলোকে আমরা কিভাবে এই যে 5 লক্ষ হইলো, 2 লক্ষ হইলো, এগুলো বের করব, সাজাবো কিভাবে, সেই জিনিসটা দেখব। এইটাই হলো আমাদের অঙ্ক, মূল জায়গাটা এইটা। আর চার্ট অফ অ্যাকাউন্টস এর এই যে সুবিধাটা পাবেন এইখান থেকে, যে রেভিনিউ 5 লক্ষ টাকা কিভাবে তাড়াতাড়ি বের করা যায় সেটা শেখা। ওই জন্যই কিন্তু আপনাদের চার্ট অফ অ্যাকাউন্টস এর কাজটা আমি জোর করে করাইছি। নর্মালি প্রতিষ্ঠানগুলোতে হচ্ছে কি আপনার বসেরা যখন চায় তখন নর্মালি তৈরি করা লাগে, পুরোটা করা লাগে না, পার্সিয়ালি করা লাগে। আর প্রতিষ্ঠান যদি বড় হয় আপনার 3 মাস 4 মাস পর পর অনেক সময় করে, আলটিমেটলি 1 বছরে করা হয়। কিন্তু যারা এইটা নিয়ে নাড়াচাড়ার মধ্যে থাকে তাদের সবসময় এগুলো হিসাব নিকাশগুলো ঠিক মতো দেখতে হয়, বারবার রিভিউ থাকতে হয় যে কোথাও গলদ হইলো কিনা। কারণ একবার ভুল হলে আপনি মনে করেন যে ডিসেম্বরে গিয়ে আবার এই যে রিভিউ করবেন, অনেক প্যারার মধ্যে না, প্রতি মাসে যদি আপনি একটু নিজে নিজে রিভিউ করেন তাহলে ওই চাপগুলো কম থাকে। এটা ডিপেন্ড করে যে অ্যাকাউন্টেন্ট তার উপর। তাহলে এখন ইনকাম স্টেটমেন্টের এই যে কিভাবে তৈরি করা হয়, এইটা প্রাথমিক ধারণা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? যে এই জায়গাটা কেন যোগ বিয়োগ করলাম, কেন করলাম না, এর মধ্যে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, নাহলে আমি নেক্সট স্টেপে যাব। এমনি ধরেন ভুলে গেছেন, আমি যা বলছি ভুলে গেছেন, কিন্তু এই যে ধাপগুলো কিভাবে কি করছি এগুলো কি বুঝতে পারছেন? হ্যাঁ, আচ্ছা, নন অপারেটিং ইনকাম কি বলেন?
প্রশ্নগুলো বলেন, প্রশ্নগুলো বললে আমি বুঝবো, নইলে আমি যাই বলবো ওই একই কথাই রিপিট হবে। কোথা থেকে আসছে? নন অপারেটিং ইনকামটা কি সেটা বুঝতে পারছেন? নন অপারেটিং ইনকাম কি বুঝেন নাই? নন অপারেটিং এক্সপেন্স কেউ একজন আছেন যে আমি বললে তো একই কথাই বলবো, আপনাদের মধ্যে কেউ একজন দাঁড়ায় বলবেন নন অপারেটিং ইনকামটা কি? বলেন, ওনাকে বুঝাই বলেন। যে ইনকামটা মূলত ব্যবসা পরিচালনার সরাসরি সাথে জড়িত থাকে না, অর্থাৎ ব্যবসা পরিচালনা করতে যে অন্যভাবে ইনকাম হতে পারে, যেরকম আমার ব্যাংকে টাকা জমা দেওয়া আছে, সেখান থেকে যে সুদটা পেলাম, আমার মূল উদ্দেশ্য ছিল ব্যবসা পরিচালনা করা, এই জন্য ব্যাংকে টাকা রাখছিল, কিন্তু ওই সুদ, যে টাকাটা সুদ আসলো, এটা আমার মূল উদ্দেশ্য ছিল না, এই জন্য টাকাটা আসলো, এটা কিন্তু ব্যবসা পরিচালনার মূল উদ্দেশ্য ছিল না, এই হচ্ছে নন অপারেটিং ইনকাম। এক্সপেন্সটা হবে কি বুঝছেন? কিছু বুঝেন নাই, সামনে বুঝবো ইনশাল্লাহ। বলেন। স্যার। আমরা তো ট্রায়ালস এর কথা বলেন স্যার, আমাদের আগের দেশে কেন দেখাইছিলেন এই শুধু রেভিনিউটা বের দেখা যাবে, ট্রায়ালস এর সরাসরি টাকাটা একসাথে দেখা যায়, কিন্তু এটা তো অ্যাকাউন্টস টাইলগুলো দেখা যায়। আমরা আমাদের যে সিটি ব্যবসা কষ্ট করছো, সেরকম বড় বড় যে গ্রুপগুলো থাকে, ওইটা টাকা একসাথে দেখা আমরা দেখি না ট্রায়ালস। ওটা পরে দেখবো, আগে আমরা এই ধাপগুলো শিখি, ওই জন্যই তো চার্ট অফ অ্যাকাউন্টস আপনাদের শিখেছি যে ওই ফায়দাটা কিভাবে নেবেন। কিন্তু অঙ্কটা করতেই তো পারেন না, কারণ আপনাদের আলটিমেটলি কি ট্রায়াল ব্যালেন্স দেখে আপনি সব জায়গায় তো আপনাকে এক্সেল এইভাবে চার্ট অফ অ্যাকাউন্টস করে করবেন না। কিছু কিছু জায়গায় কি করতে হবে, দেখা গেল যে আপনার সফটওয়্যার আছে, ওখান থেকে ট্রায়াল ব্যালেন্স ডাউনলোড করবেন, ডাউনলোড করে ওই ট্রায়াল ব্যালেন্স দিয়ে ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে হবে, ব্যালেন্স শিট তৈরি করতে হবে। তাহলে ট্রায়াল ব্যালেন্স থেকে আপনাকে আগে কি শিখতে হবে, যে কিভাবে ইনকাম স্টেটমেন্ট তৈরি করা যায়। তার আগে কিছু জটিল জটিল বিষয়গুলো আমরা শিখবো, মানে ওই যে ট্রায়াল ব্যালেন্স থেকে আপনি এই যে রেভিনিউ টোটাল 5 লক্ষ কেমন করে হইলো এটা সাজাইতে হবে না, এই তারপর কস্ট অফ গুডস সোল্ড কিভাবে হলো সেটা সাজাইতে হবে। আজকে আমরা গ্রোস প্রফিটটা কিভাবে সাজাবো সেটা দেখব। এখন দেখেন, বইঘর একটি বইয়ের দোকান যারা বিভিন্ন প্রকাশনী থেকে বই কিনে বিক্রি করে। 30 জুন 2025 তারিখে সমাপ্ত প্রান্তিকের অর্থাৎ 3 মাসের জন্য কিছু তথ্য দেওয়া হলো। অর্থাৎ আমরা একটা প্রতিষ্ঠানের বইঘর দোকান এর কাজ করতেছি, যেখানে কি করছে, সে বিভিন্ন প্রকাশনী থেকে বই কিনে বিক্রি করে। আর সেটা হইতেছে কোন তারিখের আমরা কাজ করতেছি, 30 জুন 2025। এখন এই ওইটার কি সমাপ্ত প্রান্তিক অর্থাৎ 3 মাসের, আমরা কি পুরো বছরে করতেছি? 3 মাসের কাজ করতেছি, 3 মাসের ডাটা আমাকে দিছে। তো এই 3 মাসে কি করছে, সে বিক্রয় করছে নিট সেল 5 লক্ষ। এখানে নিট সেল বলতে আমরা কি বুঝতেছি? কিছুক্ষণ আগে ডিসকাউন্ট নিয়ে আলোচনা করছিলাম। এখানে আপনার নিট সেল মানে এখানে আর কোনো ট্রেড ডিসকাউন্টের বিষয় নাই। আলটিমেটলি আমার এই 5 লক্ষ টাকা বিক্রি করছি, এখানে আর ট্রেড ডিসকাউন্টের ইস্যু আছে? নিট সেল না, না, নিট সেল মানে আপনি যা বিক্রি করছেন একবারে নিট। প্রান্তিকের শুরুতে দোকানে মজুদ বই হইতেছে ওপেনিং ইনভেন্টরি, অর্থাৎ মাসের শুরুতে বা যেই সময় থেকে শুরু করতেছি সেই সময় থেকে যখন শুরু করছি তখন আমার হাতে মজুদ পণ্য কত ছিল? আর এই 3 মাসে নতুন বই ক্রয়, অর্থাৎ আপনি যে বিক্রি করছেন 5 লক্ষ, এই 5 লক্ষ বিক্রি করার পারপাসে আপনার হাতে 80,000 টাকার ছিল পণ্য, পাশাপাশি আরো কি করছেন, 3 লক্ষ টাকার পারচেস করছেন। এখানে কি বলছে? গ্রোস পারচেস। তার মানে এখানে কিছু ক্যালকুলেশন বাকি আছে, তাই না? সেটা কিরকম সেটা পরে দেখতেছি। কিছু বইয়ে ছাপার ভুল থাকার কারণে প্রকাশনীকে ফেরত দেওয়া হয়েছে, অর্থাৎ আপনি পারচেস রিটার্ন করছেন। তারপর প্রান্তিকের শেষে দোকানে কিছু অবিকৃত বইয়ের মজুদ আছে, অর্থাৎ যেটাকে বলা হয়, অর্থাৎ এইগুলো আপনি এখনো বিক্রি করতে পারেন নাই। এখন বলতেছে যে বই ঘরের মোট লাভ কত সেটা বের করতে বলছে। অর্থাৎ এই যে আপনারা গ্রোস প্রফিট করছেন না, এই যে এই 3 লক্ষ টাকা কিভাবে হবে সেটা বের করতে বলছে। ঠিক আছে, তাহলে আমাকে এই ডাটা থেকে আগে প্রথমে নোট তৈরি করতে হবে।
নোট তৈরি করে এই ইনকাম স্টেটমেন্টের মানে আমার ডাটাগুলো দেওয়ার ব্যবস্থা করতে হবে। খুব জটিল লাগতেছে? জটিল তো লাগার কথা না। আপনাদের এটা নিয়ে স্যার মোতালেব স্যার আরো ভালোভাবে করাবে। আমি আপনাদের একটু আইডিয়া দিচ্ছি। আমার বললে সবসময় কঠিন হয়, বুঝছেন? সোজা হয় না। হ্যাঁ, হ্যাঁ, আমি ওই প্রথম প্রথম যেটা দেই একটু আপনাদের কষ্ট হয়, কিন্তু আলটিমেটলি যখন যেই জায়গায় পৌঁছে যান, যদি প্রথম থেকে ধরে থাকেন তাহলে দেখবেন যে প্রত্যেকটার সাথে একটা লিঙ্ক আছে। আমাদের গ্রোস প্রফিট যদি বের করতে চাই তাহলে আমাদের কি কি লাগবে? রেভিনিউ আর কস্ট অফ গুডস সোল্ড লাগবে না? এই যে দেখেন, আমরা যে গ্রোস প্রফিট মোট লাভ বের করতে কি কি লাগতেছে, এই দুইটা লাগতেছে না? হ্যাঁ, আমরা এইটার নোট তৈরি করব, কারণ আমার রেভিনিউ কত টোটাল সেটা কি জানা আছে? এটা তো একটা হিসাব দেওয়া আছে বলে আপনি এক ধাক্কা বলেন। আপনার তো একাধিক সেলস থাকতে পারে না? ক্যাশ আকারে সেলস থাকতে পারে। মনে করেন যখন আপনারা বাস্তবে চাকরি করব তখন কি হবে, দেখবেন যে সেলসটাকে কয়েক নামে নাম রাখবে। কেউ বলবে ক্যাশ সেল, যেটা নগদে পাইতেছেন সেই সেলগুলোকে একটা ক্যাটাগরিজ করে। তারপর ক্রেডিট সেল, যেগুলো বাকিতে বিক্রি হয়েছে। আবার কিছু আছে ম্যানুয়াল সেল। ম্যানুয়াল সেল মানে ওখানে সফটওয়্যার আছে কিন্তু কোনো কারণে দেখা যায় যে সিস্টেমে ওইভাবে দেখাইতে চায় না বা আলাদা হিসাব নিকাশ করে পরবর্তীতে ওই ওটা হইতেছে যে একটা কারচুপি। কারচুপিটা কিরকম, সফটওয়্যার থাকে দুইটা, মনে করেন টালি আছে, টালিটা ভিজিবলি দেখাচ্ছে একটা আছে, আর একটা থাকে ভ্যাট ট্যাক্স পারপাসে। হ্যাঁ, ওই জায়গায় একটু গাফিলতি করার জন্য আপনার মূল সফটওয়্যারে আপনার সবগুলোই লেখে কিন্তু ভ্যাট ট্যাক্স পারপাসে ওইটা আনে না। ওই ম্যানুয়াল সেল বা কিছু আবিজাবি যেগুলো সেল ওগুলো গোপন রাখার চেষ্টা করে। ঠিক আছে? তো যার কারণে কিন্তু সেই জন্য আপনার নাম আলাদা করা লাগবে। তার ম্যানুয়াল সেল এক একজন এক একটা করে, এক এক ধরনের সিস্টেম। জি, হ্যাঁ, আপনি যত আয় কম দেখাবেন তাহলে কি আপনার খরচ বাড়বে? খরচ যদি বাড়ে ট্যাক্স কি হবে, কমে আসবে। যাক, দেখেন আমরা যোগ বিয়োগ করলে কি নিচে করি না? তা আমার এই জায়গায় কি কি ধরনের সেলস হয়েছে সেগুলো লিখবো, আর এই পাশে সংখ্যাগুলো লিখবো। আর আমরা উপরে দিতেছি, এটা হইতেছে এক ধরনের ফরম্যাট, আপনারা চাইলে নিচে দিতে পারেন। সাধারণত এইভাবে দেওয়া হয় সব জায়গাতেই, যে আমার যা হিসাবটা আছে সব উপরে দেখাবে, নিচে বাড়তে থাকবে। কারণ কি ক্যালকুলেশন করতে করতে কি একটা দুইটা কলাম বাড়তে বাড়তে পারে, বা আদার্স যে কোনো কারণে হলো, এটা এইভাবে রাখে। আমিও সেইভাবে আপনাদের দেখাচ্ছি। এখন ধরে নেন ক্যাশ সেল হয়েছে, ক্রেডিট সেল হয়েছে, আদার সেল হয়েছে। ধরে নেন 1 লক্ষ টাকা হয়েছে, তারপরটা 50,000 টাকা হয়েছে, তারপরটা 25,000 টাকা হয়েছে।
তাহলে আলটিমেটলি আপনার রেভিনিউ কত হলো? 1,75,000। এই যে আমরা এটা ইনকাম স্টেটমেন্ট করতেছি না, আমরা তখন এইটার সাথে এটার লিঙ্ক করে দেব, তাহলে অটোমেটিক্যালি ওটা চলে যাবে। তাহলে আপনার কি নোটটা যখন পারফেক্টভাবে করে ফেলবো তখন কি হবে, ইনকাম স্টেটমেন্টে ঠিক জায়গা মতো ডাটাটা চলে যাবে। আমি আপনাদের দেখাচ্ছি, এখানে এখন অঙ্ক শুরু করি নাই কিন্তু যোগ বিয়োগ বা ক্যালকুলেশনগুলো কিভাবে করবেন। তাহলে নোটটা কি আমার পারফেক্টভাবে করার দরকার আছে? নোটটা যদি আমার ভুল হয় তাহলে কি হবে, এই রেভিনিউ সঠিক দেখাবে? আর রেভিনিউ যদি সঠিক না দেখায় তাহলে কি হবে, আমার সব কিছুই কি এলোমেলো হবে না? প্রত্যেকটা জিনিস এলোমেলো হবে না? আর এই রেভিনিউটাকে পারফেক্ট করতে গেলে আমি এই যে এগুলো আমি কোথায় পাবো? ট্রায়াল ব্যালেন্স থেকে নিয়ে আসতে হবে। আমাকে কি একত্রিতভাবে এই 1,75,000 রেভিনিউ দেখাবে? ট্রায়াল ব্যালেন্সে দেখাবে? তাহলে এইগুলো আমাকে ঠিক করতে হবে। আর এইগুলো যদি ট্রায়াল ব্যালেন্সটা যদি ঠিক করতে চান তাহলে কি পারফেক্ট করতে হবে? জার্নাল। আর জার্নালে আপনার জার্নালটা এবং ট্রায়াল ব্যালেন্সটাকে শর্টকাটভাবে কাজ করার জন্য, ট্রায়াল ব্যালেন্সটাকে শর্টকাটভাবে এই যে রেভিনিউ ইকুয়াল টু এগুলো শো করার জন্য, যাতে পারফেক্টভাবে আপনাকে দেখায় অ্যাট এ গ্লান্স। আমি কি এগুলো দেখে দেখে ট্রায়াল ব্যালেন্স দেখে দেখে বসাবো না? কিন্তু যদি আপনার চার্ট অফ অ্যাকাউন্টসটা ইজিলি হয়, আপনার পিভট টেবিল দিয়ে রেভিনিউর আন্ডারে কি কি সেল আছে সবগুলো ও অটোমেটিক্যালি দেখাবে। এই যে আমি বসাইতেছি ওই কাজগুলো বসাতে হবে, খালি কপি পেস্ট করবেন আপনারা। জায়গাগুলো ধরতে পারতেছেন? আচ্ছা, স্যার আমরা যে পিভট টেবিলের মধ্যে লেজার করছি ওইটার মধ্যে কি স্যার চার্ট অফ অ্যাকাউন্ট হয় না? লেজার, লেজারে চার্ট অফ অ্যাকাউন্টস দরকার নাই। না ওই যে জাবেদার পিভট টেবিল হ্যাঁ, ওটা পরে। আগে আপনারা তো এখনো নোট কিভাবে তৈরি করা লাগে সেটি জানেন না, ওটা দেখায় তো লাভ নেই। ওটা দেখালে হবে কি, ওই এক ক্লিকে খালি পারবেন, কিছু পরিবর্তন আসলে আর পারবেন না। আপনাদেরকে যে লেজার শিখাইছি ম্যানুয়ালি যখন শিখছেন, এখন লেজারটার যদি কোনো 19-20 হয় আপনারা ধরতে পারবেন না। এই কারণে আগে এগুলা কষ্ট করে শিখি, তারপরে শর্টকাট শিখবো। চোর ভালো হয় যদি জানে, আর যদি চোর ভালো না হয়, পথঘাট না জানে, যে বাড়ির কোন দিক দিয়ে যাওয়া লাগে সেটা শুধু জানে, কিন্তু বের হওয়া লাগে কোনটা সেটা যদি না জানে, ধরা পড়লে অবস্থা শেষ। তো আগে আপনাদের একটু শিখতে হবে, তারপরে শর্টকাটগুলা। এবার আসে অঙ্কটাতে। তাহলে এখানে এই 3 মাসে আমার নিট সেল কত? 5 লক্ষ। এখন 5 লক্ষ আদার্স কোনো কিছু তো আমাকে বলে নাই, তাহলে আমার একটাই সেল, তাই না? তাইলে আমরা লিখলাম সেলস 5 লক্ষ। তাহলে ও আমার যোগ অলরেডি আমার করা আছে, কিভাবে যোগ করা আছে সেটা তো আপনারা বুঝতে পারছেন। এই 5 লক্ষ টাকা কিভাবে আসছে সেটা তো আপনারা বুঝতে পারছেন, না কেউ বোঝেন নাই আছেন? আচ্ছা, এখানে নোট রেভিনিউ লিখছি আর এইটুকু একটা বক্সের মধ্যে রাখছি, এইটুকু তো আপনারা বুঝেন সবাই। আচ্ছা, এখন আমি যদি যোগ করি, যোগ করলে এইভাবে করব না, অটো দিয়া, এটাই তো করতাম। তা আমি এটা এইখানে না দিয়ে আমি উপরে রাখছি, অটো সাম দিছি, দিয়ে পুরোটা আমার বক্সটাকে কভার করে দিছি, আমার 5 লক্ষ টাকা দেখাচ্ছে। এখন এখানে আদার্স যদি কোনো কিছু থাকে সেগুলোও যোগ করতে থাকবে। এবার কি বুঝছি? হ্যাঁ, নিচে না করে উপরে করছি। এরপরে আমার সেলস রিলেটেড কি কোনো ইনফরমেশন আছে? সেলস রিলেটেড কোনো ইনফরমেশন আছে? তাহলে আমার সেলস পুরো কমপ্লিট, সেলস ডাটা সব বসাইছি, অর্থাৎ আমার রেভিনিউ এর পার্টটুকু কমপ্লিট। এরপরে আমাকে যা ইনফরমেশন দিছে, ওপেনিং ইনভেন্টরি, হাতে আমার 80,000 টাকার পণ্য ছিল, এই পণ্যটা আমি কি কি জন্য কিনছি? বিক্রি করার জন্য। তাহলে আমার মূল অপারেশনাল কাজের অংশ কি? অংশ কি না? এটা কি আমার খরচ হয়েছে না হয়েছে? আমি 80,000 টাকার বই কিনছিলাম গত মাসে, সব বিক্রি করতে পারি নাই, সেটাই তো এই মাসে এসে কি ওপেনিং ইনভেন্টরি হয়েছে না? তাহলে এটা কি আমার খরচ না? এইটা কেন কিনছিলাম? তাহলে অপারেশন কাজের সাথে জড়িত। যা অপারেশন কাজের সাথে জড়িত সেটা কোথায় যাবে? কস্ট অফ গুডস সোল্ডে যাবে না? আচ্ছা, এই যে এই নোটটা তৈরি করছি,
ঠিক এই নোটটার মতো করে যদি আমি এইখানেও কস্ট অফ গুডস সোল্ডের নোট তৈরি করতে চাই, তাহলে কি আবার আমার লেখার দরকার আছে? আমি এটাকে কি কপি করতে পারি তো নাকি? তাহলে ওপেনিং ইনভেন্টরি ছিল 80,000, এখন ওইটা কি আমার তাহলে এই যে রেভিনিউ 5 লক্ষ টাকা করছি এইটার উদ্দেশ্যেই তো করছি নাকি, পুনরায় বিক্রি কর। তাহলে এটা কস্ট অফ গুডস সোল্ডের অংশ না? অংশ কি না? অংশ। বুঝে বলেন, না বুঝে করেন না। স্যার এই কস্ট অফ গুডস সোল্ড সেটাতে আমাদের মানে এটা পার্সেন্ট। আপনি পার্সেস হিসেবে চিন্তা করেন, যা পার্সেস তাই কস্ট অফ গুডস সোল্ড, ঠিক আছে? এখন এই যে পার্সেস করছি, তাহলে এটা কি আমি পুনরায় বিক্রি করার উদ্দেশ্যে করছি না? মূল বিক্রয় করার উদ্দেশ্যেই তো। তো এইটা খরচটাকে আমরা এখানে রাখতেছি। তারপর এই 3 মাসে আমি কি করছি, আরো কিছু ক্রয় করছি, পারচেস করছি। কত টাকার? 3 লক্ষ টাকার পারচেস করছি। তাহলে আমার আগে কত ছিল? 80,000। এখন নতুন পারচেস করছি না, কত টাকার? তাই আমার কি বাড়ছে না কমছে? তাহলে আলটিমেটলি আমার 3,80,000 টাকা হয়েছে না? এখন কিছু বইতে ছাপার ভুল থাকায় প্রকাশনীতে ফেরত দেওয়া হয়েছে। এখন যে আমি ফেরত দিছি, ফেরত দিলে 15,000 টাকার কি পার্সেস কমছে না বাড়ছে? হ্যাঁ, বুঝা কোয়েন। এই যে কমছে 15,000 টাকা, আমি কি এখন 3 লক্ষ টাকা কমাই দেবো? 3 লক্ষ টাকা থেকে কমাই দেবো? আমি ধরে নেন কমাই দিলাম। কমাই দিলে কি আমি যখন এই যে ডাটাটা দেখবো, আপনি তো করলেন, করার পর অন্য কেউ আপনার এই ডাটাটা দেখবে না? ধরে নেন আমি পার্সেস রিটার্ন না লেখে এখান থেকে 15,000 টাকা কমাই দিলাম। আসলে তাহলে 2,85,000 টাকা ইয়ে হয়েছে না? কিন্তু আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে আসলে আমি এই বছর কত টাকা বা এই 3 মাসে কত টাকার পার্চেস করছিলাম, আপনি ইনফরমেশন সঠিক দিতে পারবেন? তাহলে ভুল হবে না? তাহলে এই কাজটা আমরা করবো না, করবো কি পার্চেস রিটার্ন। এখন কি আমার কমাইতে হবে না? কমাইলে কি করব? তাহলে আলটিমেটলি কমে গেছে তো। হ্যাঁ হ্যাঁ, ওটা পরে যেতটুকু আছে ততটুকুর মধ্যে আমি কম পারি ভাই। তারপরে কি বলছে, প্রান্তিকের শেষে দোকানে অবিকৃত বইয়ের মজুদ, ক্লোজিং ইনভেন্টরি। এটা দ্বারা কি বোঝাচ্ছে? আমি 80,000 টাকার পণ্য প্রথমে ওই মাস থেকে নিয়ে আসছি, ওগুলো বিক্রি করতে পারি নাই। আর এই মাসে আমি 3 লক্ষ পারচেস করছি, আর এই মাসে সব বিক্রি করছি, কিন্তু 90,000 টাকার মাল বিক্রি করতে পারি নাই। তাহলে আমি কতটুকু বিক্রি করছি? তাহলে এই 90,000 টাকা বাদ দিলে কি আমি কতটুকু বিক্রি করছি সেটা বের হবে না? বুঝেন, আমি 80,000 টাকার কিনছি, 3 লক্ষ টাকার আবার সরি 80,000 টাকার গত মাসে ছিল সেটা টেনে নিয়ে আসছি, আর 3 লক্ষ এবার ক্রয় করছি, তার মধ্যে থেকে 15,000 টাকা রিটার্ন দিছি। ধরে না আমি সবই বিক্রি করছি, তাহলে কি 3,65,000 বিক্রি হয়েছে না? এখন আমাকে ইনফরমেশন দিছে না তুমি সব বিক্রি করতে পারো নাই, 90,000 টাকা বাকি আছে। তাহলে আমি যদি এখানে 90,000 টাকা বাদ দেই, তাহলে কি অ্যাকচুয়ালি কত টাকার বিক্রি করছি সেটা বের হবে না? তাহলে আপনি অ্যাকচুয়ালি যেটা বিক্রি করছেন সেটা হইতেছে 2 লক্ষ। আর এইটার নাম কি? পারচেজ আর কস্ট অফ গুডস সোল্ডের মধ্যে একটা পার্থক্য বুঝছেন? কি পার্থক্য? পারচেজ বলতে সব ক্রয়, আর কস্ট অফ গুডস সোল্ড মানে এই যে 5 লক্ষ টাকাকে পরিণত করতে গিয়ে প্রকৃত যেটা খরচ হয়েছে ডিরেক্টলি, সেইটা হইতেছে কস্ট অফ গুডস সোল্ড। কিছুটা আইডিয়া হয়েছে? আমি আপনাদের যেভাবে করাচ্ছি সেটা আপনারা বোঝার জন্য, বাস্তবে যাতে এটা অ্যাপ্লাই করতে পারেন। আমার সাথে মোতালেব স্যারের ইয়া করবেন না, বা মোতালেব স্যারকে বলবেন না যে স্যার করাইছে, স্যার তো ওইভাবে করাইছে। ঠিক আছে, স্যার যেভাবে কন্টিনিউ করবে স্যারের সাথে ওইভাবে
করবেন পরীক্ষায় পাস করার জন্য ভালোভাবে। স্যার যেটা করছে আমার সাথে খুব বেশি পার্থক্য নাই। স্যার এই জন্য করা একটু মানে আপনাদেরকে কষ্ট অফ গুডস সোল্ড বা পারচেজ ওইভাবে হয়তো বলবে না, কারণ কি সবাই ধরতে পারে না, আর আমার কান নাই তো সেই কারণে আপনাদের একটু চেষ্টা করতেছি। ঠিক আছে, আপনারা এটাকে শেখার জন্য নেন, তাহলে আপনাদের জন্য চাপ কম হবে। হ্যাঁ, খাতা কে কাটবে সেটা পরে দেখা যাবে, সমস্যা নাই। যেইভাবেই দেব না কেন আপনাদের সহজ করাই হবে, ফেল করানোর কোনো উদ্দেশ্য না। তাহলে কস্ট অফ গুডস সোল্ডটা কিভাবে হইতেছে? কস্ট অফ গুডস সোল্ডের সংজ্ঞা যদি আপনাদের কাছে জানতে চাই, তাহলে কস্ট অফ গুডস সোল্ডের সংজ্ঞা কি দিবেন? পণ্য বিক্রয় করতে গিয়ে ডিরেক্টলি যত ধরনের খরচ হয়েছে তার সমষ্টিকে সংজ্ঞা আকারে বুঝতে পারছেন? এখন কি আপনারা পারবেন? আচ্ছা দেখেন, এবার আমি রেভিনিউ বের করলাম, কস্ট অফ গুডস সোল্ড বের করলাম, আমার ফরম্যাট এখানে আছে, এটা তো অলরেডি ডাটা দেওয়া আছে। তাহলে আমরা কি এই যে রেভিনিউটা পাইলাম, রেভিনিউ ডাটা টোটাল কত রেভিনিউ সেটা পাইছি না নোট আকারে ওয়ার্কিং যেটা করছি, সেইখানে আমরা ইকুয়াল দিয়ে ওই নোটে চলে যাব, যেই সেলটা দরকার সেই সেলটা সিলেক্ট করব, ইন্টার দেব। এই প্রসেসটা আপনারা খুব ভালোভাবে পারেন, পারেন না? কঠিন? ধরতে পারেন নাই এখনো? কেউ কি ধরতে পারেন নাই? এই যে কস্ট অফ গুডস সোল্ডেরটা দেখেন, কস্ট অফ গুডস সোল্ডে আমি এখানে ইকুয়াল দিলাম। আচ্ছা এটা বাদ দেন, ধরে নেন এইখানে আমি 2 লক্ষ টাকা লিখছি, আর এই 2 লক্ষ টাকাকে এইখানে আনবো, কিভাবে আনবো? ইকুয়াল দিয়ে এইটাকে সিলেক্ট করে ইন্টার দেবো না, তাই তো? আমরা এটা এই শিটে নাই, আমার অন্য শিটে আছে। ইকুয়াল কোন শিটে আছে? নোটের শিটে চলে গেলাম, গিয়ে কোনটা আমার দরকার, কোন সেলটা দরকার, এইটা দরকার, তারপরে ইন্টার দিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ, আপনাকে তো কিছুটা অটোমেটেড করতে হবে। এখন এটা আমরা যেহেতু ওটা যোগ আছে, আমরা চাইলে এখানে এই নোটের আগে মাইনাস চিহ্ন দিলে হয়ে যাবে, ঠিক আছে? অথবা আপনারা যদি ওইটা না করেন, এগুলো আপনাদের নিজেদের কারসাজি আপনারা করবেন, তাহলে এটাকে কি করতে হবে? করতে হবে এইটা বিয়োগ এইটা, তাহলেও হবে। এগুলো আপনারা নিজেদের মতো করে মেকানিজম করবেন। তাহলে গ্রোস প্রফিটের এইটুক ক্যালকুলেশন কি আপনারা বুঝতে পারছেন? আপনাদের একটা অঙ্ক দিলে পারবেন?